সরস্বতী ধ্রুবজ্যোতি জয় বেদবতী জয় ধ্রুবজ্যোতি জয় বেদবতী জয় ব্রহ্মবিদ্যা শিব সরস্বতী। মূর্তিমতী জয় শুদ্ধ জ্ঞান শ্রী মূর্তিমতী জয় ব্রহ্মবিদ্যা শিব সরস্বতী। সঙ্গীত সুর দাও তেজ আশা দেবী জ্ঞান শক্তি দাও অমর ভাষা শিব সঙ্গীত সুর দাও তেজ আশা দেবী জ্ঞান শক্তি দাও অমর ভাষা শিব অনাশক্তি শিব অনাশক্তি দেবী মোক্ষ লক্ষ্মী দাও ভক্তি দাও রস অমৃত দাও কৃপা মহতি দাও রস অমৃত দাও কৃপা মহতি জনবিদ্যা শিব সরস্বতী জনবিদ্যা শিব সরস্বতী জয় ধ্রুবজ্যোতি জয় বেদবতী জয় ধ্রুবজ্যোতি জয় বেদবতী জয় ব্রহ্মবিদ্যা শিব সরস্বতী জয় ব্রহ্মবিদ্যা শিব সরস্বতী।
বিদ্যালয়। ধন্যবাদ। প্রজ্বলন করে আজকের এই অনুষ্ঠানের শুভ সূচনা করতে মঞ্চে ডেকে দিচ্ছি অতিথিবৃন্দদের। অতিথিকে ডেকে নিচ্ছি। दीपज्योति परं ज्योति दीपज्योति परं ज्योति दीपज्योति जनार्दनः दीपो हरतु मे पापम् दीपज्योति नमस्तुते शुभंकरतु कल्याणम् आरोग्यं सुखसम्पदः देशविनाशाय आत्मज्योति नमस्तुते आत्मज्योति प्रदीप्ताय ब्रह्मज्योति नमस्तुते ब्रह्मज्योति प्रदीप्ताय गुरुर्ज्योति नमस्तुते। আমরা আরও আপ্লুত হয়ে গেলাম। এক্ষুনি আমাদের মঞ্চে উপস্থিত আছেন আমাদের বজ্রাপাড়া সারদা শিশু তীর্থের প্রাক্তন প্রধান আচার্য মাননীয় সন্তোষ সাহা মহাশয়। ওনার উপস্থিতিও আমাদেরকে আনন্দিত করছে। আমাদের মঞ্চে আবার আমরা আরেকজন অতিথি, যিনি আমাদের সম্মানীয় অতিথি, তাকে আমরা পেয়েছি। তিনি হলেন মাননীয়া অনিন্দিতা গুপ্ত রায়। ব্যক্তিগত জীবনে তিনি একজন বিশিষ্ট সাহিত্যিক এবং প্রধান শিক্ষিকা, খাগড়াবাড়ি উচ্চ বালিকা বিদ্যালয়। ধন্যবাদ। শরৎ উৎসবের ঋতু। এই ঋতুতে আকাশ, বাতাস এবং মনে বাজতে থাকে উৎসবের সুরতাল। যেন সকল দুঃখ কষ্ট ভুলে বিভিন্ন প্রান্তের মানুষেরা আনন্দের ছন্দে মেতে ওঠে। আমাদের বিদ্যালয়ে শুরু হয় উৎসবের প্রস্তুতি। তারই ফলশ্রুতি আমাদের আজকের এই বার্ষিক অনুষ্ঠান। উৎসবের অঙ্গনে
আজ সবার আমন্ত্রণ উৎসবের অঙ্গনে, আজ সবার আমন্ত্রণ উৎসবের শুভালোকে, আজ আলোকিত উৎসবের শুভালোকে, আজ আলোকিত উৎসবের অঙ্গনে, আজ সবার আমন্ত্রণ। ধর্ম বর্ণ কিবা বয়সে সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে রূপে সাজিয়ে। ধর্ম বর্ণ কিবা বয়সে সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে রূপে সাজিয়ে। আকাশে নীলে মেঘের খেলা আনন্দ হয়ে ভাসে, শিউলি সুরভি মিশে যায় উৎসব উচ্ছ্বাসে, উৎসব উচ্ছ্বাসে, উৎসব উচ্ছ্বাসে। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ উৎসবের অঙ্গনে, আজ সবার মেতে ওঠে দেখো ত্রিভুবনা প্রাণের উৎসবে, অনাবিলে আনন্দ হতে কিবা বঞ্চিত রবে। মেতে ওঠে দেখো ত্রিভুবনা প্রাণের উৎসবে, অনাবিলে আনন্দ হতে কিবা বঞ্চিত রবে। ধূপ দিতে আলোর মালা সমারোহের ক্ষণে, উৎসব আজ মেঘেছে সবার মহামেল বন্ধনে, মহামেল বন্ধনে, মহামেল বন্ধনে। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ উৎসবের অঙ্গনে, আজ সবার আমন্ত্রণ উৎসবের শুভালোকে, আজ আলোকিত উৎসবের শুভালোকে, আজ আলোকিত উৎসবের অঙ্গনে, আজ সবার আমন্ত্রণ। ও সকল গুরুজনদের প্রতি প্রণাম। আমার সতীর্থ ও ছোট ছোট ভাই বোনদের প্রতি শুভেচ্ছা জানিয়ে আমি কিছু বলতে চাই। আমরা অর্থাৎ জলপাইগুড়ি বজারপাড়া সারদা শিশুদের ভাই বোনেরা আজ এখানে সমবেত হয়েছি আমাদের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান প্রদর্শনের জন্য। আজ এই অনুষ্ঠানে প্রধান অতিথি আসন গ্রহণ করেছেন মাননীয় শ্রী উমেশ শর্মা এবং সম্মানীয় অতিথি আসন গ্রহণ করেছেন মাননীয়া শ্রীমতী অনিন্দিতা গুপ্ত রায়। এই শুভক্ষণে আমরা একসাথে মিলিত হয়েছি এক সুন্দর মনোজ্ঞ অনুষ্ঠান প্রদর্শনের জন্য। আমাদের এই স্বল্প প্রয়াস আপনাদের হয়তো ভালোই লাগবে ও আনন্দ দেবে। শুধুমাত্র আনন্দ দেওয়াই আমাদের মূল উদ্দেশ্য নয়। শিশুদের ভাই বোনেরা পড়াশোনার পাশাপাশি যেসব শরীরচর্চা ও কৃষ্টিমূলক শিক্ষালাভ করি তারই বহিঃপ্রকাশ দেখা যায়। আজ শিশুতীর্থের ভাই বোনেরা তাদের কার্যকুশলতার মধ্য দিয়ে শিশুতীর্থের দাদা দিদিদের যত্নবান প্রচেষ্টায় আমরা এই মঞ্চে আসতে পেরেছি। তাদের পরিচালনা
নিয়ে গিয়েছে কার্যকুশলতা অগ্রগতি। ভবিষ্যৎ জীবনে যে বড় মঞ্চ, তারই প্রথম পদক্ষেপ আজই মঞ্চ, যেখানে ছোট ছোট ভাই বোনেরা ও আমার সহপাঠীরা তাদের প্রতিভা পূরণ ঘটাবে। তাই আমার একান্ত অনুরোধ, আপনারা ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখবেন। আপনাদের সহযোগিতাই আমাদের অনুপ্রাণিত করবে। আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। নমস্কার। মনে হলো যে আমি যেন এক সুন্দর এক শিক্ষা নিকেতনে ছোট্ট ছোট্ট ভাই বোনেদের নাচ দেখলাম, দেখে আপ্লুত হয়ে গেলাম। অনুষ্ঠান সুচারুভাবে সম্পন্ন হোক, সবাই যে সাংস্কৃতিক বিভিন্ন কর্মকাণ্ড দেখাবে এখানে, তারা সেই কাজটা সম্পন্ন করুক। আমি বেশিক্ষণ থাকতে পারবো না, কারণ আমাকে যেদিন আমন্ত্রণ করতে যায় আমার প্রথম কথাই ছিল যে আমি 5:30টার বেশি থাকতে পারবো না। এখন 6টা বাজে, আমি অন্য কারণে খুবই ব্যতিব্যস্ত হয়ে আছি, পারিবারিক কারণে। আমি আপনাদেরকে আমার শ্রদ্ধা জানিয়ে, পুজোর দিনগুলি ভালো কাটুক এই কামনা জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার। হলুদ গাঁদার ফুল, রাঙা পলাশ ফুল, হলুদ গাঁদার ফুল, রাঙা পলাশ ফুল, এনে দে নইলে বাঁধবো না চুল, নইলে বাঁধবো না চুল। হলুদ গাঁদার ফুল, রাঙা পলাশ ফুল, হলুদ গাঁদার ফুল, রাঙা পলাশ ফুল, এনে দে নইলে বাঁধবো না চুল, নইলে বাঁধবো না চুল। কুশমি রং শাড়ি চুড়ি বেলোয়ারি, কুশমি রং শাড়ি চুড়ি বেলোয়ারি, কিনে দে মাঠ থেকে, এনে দে মাঠ থেকে, বাবলা খোলা মেরু ফুল, নইলে বাঁধবো না চুল, নইলে বাঁধবো না চুল। तिरकुट पहाड़ी शलवारे भारे, तिरकुट पहाड़ी शलवारे भारे, कुछ भी बना भी बना। डोले डोले पथे चले सकाल होते, डोले डोले पथे चले सकाल होते, सौताल सौताल नीलूपुर बेधे पाय, सौताल सौताल নীলুপুর বেঁধে পায়, যেতে যে ওই পথে বাঁশি শুনে শুনে পরাণ বাউল, নইলে বাঁধবো না চুল, নইলে বাঁধবো না চুল। কারোর মাথায় কোনো সমাধানের রাস্তাই আসেনি। এখন দেখো, তুমি যদি কোনো বুদ্ধি বের করতে পারো। মহারাজ বলুন কি সমস্যা? শোনো, আজকে তো দেবী বোধন, আগামীকাল মহাষ্টমী, আর কালকে সন্ধেবেলায় হবে সন্ধি পুজো। সে তো জানি মহারাজ, কিন্তু সমস্যাটা কোথায়? সমস্যাটা হলো খাম্বাজ রাজ হঠাৎ করে আমার রাজবাড়ির পুজোর ঢাকিদের ডেকে পাঠিয়েছেন। আমি বলেছিলাম সপ্তমী অষ্টমীতে তো কোনোভাবেই সম্ভব নয়, কিন্তু নবমী দশমীতেও তো সম্ভব নয় মহারাজ, রোজই তো সন্ধ্যারতি হয়। দশমীর রাতে বিসর্জনের সময় ঢাকি ভাইদের ঢাকের তালে নাচ হয়। কিন্তু আমি কথা দিয়ে ফেলেছি
যে নবমী আর দশমী আমার রাজ্যের ঢাকিরা আপনার রাজ্যে বাজাবে। তা মহারাজ, ঢাকিরা কবে চলে যাচ্ছেন? অষ্টমীর দিন সকালে অঞ্জলি হয়ে যাওয়ার পর দুপুরে ওরা ভোগের প্রসাদ খেয়ে খাম্বাজ রাজ্যের উদ্দেশ্যে রওনা দেবে। তাহলে তো সন্ধেবেলা সন্ধি পুজোর সময়ও ঢাক বাজবে না। এটাই তো সমস্যা গোপাল, এই রাজা আর ঘামছে কপাল। সমস্যা যখন হয়েছে তখন সমাধানও আছে মহারাজ। কি কি সমাধান? আগামীকাল সন্ধি পুজোর সময় একটা ঢাক বাজানোর প্রতিযোগিতা হবে প্রতিযোগিতা? সকল রাজসভাসদদের মধ্যে। বাহ বাহ বাহ, এই তো রথ দেখার কলা বেচার বুদ্ধি দিলে গোপাল। চল চল, আমরা বরং পুজো মণ্ডপের দিকে যাই আর যেতে যেতে ব্যাপারটা আলোচনা করে ফেলি। হ্যাঁ, তাই চলুন মহারাজ। কি পণ্ডিত, পুজো কখন শুরু হবে? এই তো একটু পরেই শুরু হবে মহারাজ। আচ্ছা আচ্ছা, এবার বলো তো গোপাল, তাহলে তোমার বুদ্ধিটা বলো। শুনুন, পণ্ডিত বাদে আমরা সকল রাজসভাসদেরা মিলে যদি সন্ধি পুজোর সময় ঢাক বাজাই। বেশ তো, বাজাও না, হয়ে যাক একটা প্রতিযোগিতা। যে জিতবে তাকে দেওয়া হবে উপহার। যদি জিতে প্রথম পুরস্কারটা পাই তাহলে তো সোনায় সোহাগা। শোনো ভাই, ছুটে ছুটে আগে চলে এলাম, বুঝলে? আরে গোপাল দাদা যে হাঁপাচ্ছ কেন? হ্যাঁ, পুজো গন্ডা কিনে এত দৌড়াদৌড়ি করছো কেন দাদা? আরে ওসব কারণ পরে জানবে, আগে 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 চট করে তোমার দোকানের সেরা ঢাকটা দেখাও তো ভাই। এই একটা ঢাক আমার কাছে আছে, একেবারে সেরার সেরা। আর বাকি যে কটা আছে সে কটা তেমন একটা জুৎসই নয়। বাহ, বেশ ভালো তো। শোনো, আমি কিন্তু ঢাক ভাড়ায় নেব, বুঝলে? একটা প্রমাণ মাপের ঢাক। হ্যাঁ হ্যাঁ, অনেকেই তো ভাড়াতেই নেয়। যাই হোক, এই ঢাকটা বাজিয়ে দেখো। কৃষ্ণনগর চত্বরে এর চেয়ে ভালো ঢাক আর তুমি পাবে না। বেশ, তাহলে তো বাজিয়ে দেখতেই হয়। শোনো, তুমি এক কাজ করো, এই হলুদ রঙের ঢাকটা সুন্দর করে রং করবে। অনেক জায়গায় না এই রং উঠে গেছে, বুঝলে? বেশ, তুমি যেমন বলছো তেমনই হবে, তবে এর ভাড়া 5 মোহর। অষ্টমীর দিন সন্ধে, নবমী আর দশমী, আড়াই দিনে 5 মোহর। হ্যাঁ বেশ, আমি কাল সকালের মধ্যেই ঢাক নিতে চলে আসবো, আর মোহরও দিয়ে যাব তখন, কেমন? বেশ বেশ। বাবা, এ তো দেখছি চাঁদের হাট। উমা, এতগুলো গ্রহ নক্ষত্র থাকতে আপনি শুধু চাঁদের কথা বলছেন কেন? হ্যাঁ, বলুন বলুন। শোনো, আমরা ঢাক ভাড়া নিতে এসেছি। ভালো দেখে ঢাক দেখাও তো। একটাই ভালো ঢাক আছে, কিন্তু সেটা তো গোপাল একটু আগেই বায়না করে গেছে, কালকে সকালে এসেই নিয়ে যাবে। বাবা, এই জন্য আগে ভাগে রাজসভা ছেড়ে চলে এলো। আরে ওটা ছাড়াও মোটামুটি বেশ কিছু ঢাক আছে, নিয়ে যান না। ভাড়ায় নেবেন তো? হ্যাঁ, ভাড়াতেই তো নেব, সন্ধি পুজো থেকে বিজয়া দশমী অবধি। তা কত করে ভাড়া পড়বে? হ্যাঁ, বেশি না, 2 মোহর মাত্র। ঠিক আছে, তাহলে এক এক করে দাও, আমরা নিয়ে যাই। আবার বাড়ি গিয়ে প্রস্তুতি শুরু করতে হবে তো। বেশ, তাহলে আপনারা 2 মোহর করে দিতে থাকুন আর একটা একটা করে ঢাক নিয়ে চলে যান। ঢাক বাজছে, কিন্তু সেই গমগমের ব্যাপারটাই নেই। এটা আপনি কিন্তু ঠিক বলেছেন মন্ত্রী মশাই। যদি ওই গোপালের গমগমে আওয়াজের দারুণ ভালো ঢাকটা পাওয়া যেত তাহলে বেশ ভালো হতো। দেখুন, কায়দা করে নিয়ে আসতে তো কোনো বাধা নেই। আপনি আমাদের শুধু ওই খুশি করে দেবেন, আর আমরা আপনাকে ওই গোপালের জন্য বরাদ্দ ঢাকটা দিয়ে যাব। তাহলে শোন, আমি তোদেরকে একটা বুদ্ধি দিচ্ছি। দারুণ বুদ্ধি মন্ত্রী মশাই, কাজে হয়ে যাবে। এই প্রতিযোগিতায় গোপালকে টেক্কা দিতে অন্য কোনো দামি ঢাক নয়, আমার চাই গোপালেরই ঢাক। না 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 না, একদম চিন্তা করবেন না। আপনার বুদ্ধি অনুযায়ী আমরা কালকে যেন তেন প্রকারেণ গোপালের ঢাক যেভাবেই হোক আপনার হাতে তুলে দেব। কিন্তু সাবধান, ভুল করেও কোনো রকমের কাঁচা কাজ যেন না হয়, সে ব্যাপারে আপনি একদম নিশ্চিন্ত থাকুন।
সারাক্ষণ তো মণ্ডপের সামনে গোল 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 করে ঘুরছিস। তা আমাকে একটু সাহায্য কর না। ও এই ব্যাপার, আমরা ঠাকুরের বাসন ধুয়ে এনে দিচ্ছি। সন্ধ্যাবেলা পুজোয় আবার লাগবে তো। বেশ ভালোই তো পাকা পাকা কথা বলিস, কিন্তু কাজের বেলায় কেমন দেখবো কোন অষ্টরম বলুন। বাহ ঢাকি ভাই, ঢাক বাজানো তো বেশ সোজাই। তোমার খোলটাই মাথা, এই সব কাজই সোজা মনে হয়। বলছি, তুমি পুজোর পরে রাতের দিকে আমার বাড়িতে একবার আসতে পারবে? হ্যাঁ, তা পারবো, কিন্তু কেন? ঢাকটা নিয়ে এসো, হ্যাঁ, তখনই বলবো। বেশ। বাবা, গোপাল ওই ঢাকির সাথে এত কি গুজগুজ ফুসফুস করছে? কি জানে বাবা, আমার তো মাথায় কিছুই আসছে না। এই, সবাই পুজোর আনন্দ কেমন উপভোগ করছো? দারুণ মহারাজ, দারুণ। আমি পুজোতে এতটা খুশি হয়ে যাই কি বলবো। নতুন আবিষ্কারেও অত খুশি হও না, তাই তো? একদম ঠিক। জয় মা দুর্গা, জয় জয় মা দুর্গা। হে মা দুর্গা, আগামীকাল সন্ধি পুজোয় তোমাকে দেখো মা। শুধু ঢং। গোপালের সব চালের ওপর নজর রাখতে হবে। দেখছিস তো ঘটা, গোপাল আগে থেকে প্রস্তুতি নিচ্ছে। আমি নিজেই গৃহ শিক্ষক রেখেছি। কিন্তু ঢাকি যদি না থাকে তাহলে বাজাবে কি? তাহলে বুঝতে পারলে তো গোপাল, পুরো তালে তালে বাজাতে হবে। অনেক ধন্যবাদ ঠাকি ভাই, আমাকে এই প্রতিযোগিতাটা জিততেই হবে বুঝলে। গিন্নিকে শাড়ি কিনে ধরিয়ে দেবো, যাতে আর কোনোদিন কথা না শুনতে হয়। যেভাবে শেখালাম সেভাবেই বাজিও। আমরা তো কালকে অষ্টমী সকালের পুজোর পরই খাম্বাজ রাজের উদ্দেশ্যে বেরিয়ে যাব। হ্যাঁ, সে তো জানি। এই ঘরটা শুধু নকল দাঁড়ি লাগিয়েছি, এত হালকা ছদ্মবেশে আমাদের ধরে ফেলবে না তো? আরে না না, গলা বদলে কথা বলবি, অত বুঝবে না। বেশ। আপনারা কে, কি চাই? আমাদের গোপাল দাদা পাঠালো, বলল ঢাকটা তৈরি হয়েছে কিনা। তা ঢাক রং করে সাজানো হয়েছে, কিন্তু 5 মোহর ভাড়াটা দিয়ে পাঠিয়েছে তো। কি শিয়ানা, এখনো ভাড়া দেয়নি? না, নিজেদের ব্যাগ থেকে দিতে হবে মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, দিয়েছে। এই নিন। একটু সাবধানে নিয়ে যান, রং কাঁচা আছে কিন্তু। ঠিক আছে ঠিক আছে। দাদু, তুমি ভালোই তো শিখে গেছো। ঢাক হাতে না পেও এত ভালো তাল ছন্দ। তাহলে আমি যখন ঢাক বাজাবো, গোলটে তুই কাঁসর বাজাবি, হ্যাঁ? বেশ, তাহলে দাদু আমাদের ভোলা ময়রার দোকানে রসগোল্লা খাওয়াবে তো? হ্যাঁ রে হ্যাঁ, রসগোল্লা, সন্দেশ, পান্তুয়া সব খাওয়াবো। ঠিক আছে, চল তাহলে, তোরাও আমার সাথে ঢাক আনতে চল। হ্যাঁ দাদু, চলো চলো, আমরা একসাথে ওই ঢাক বাজাতে বাজাতে ঘরে ফিরবো। হ্যাঁ, কি বলছো কি? আমার ঢাক নিয়ে চলে গেছে? কে নিয়ে চলে গেছে? দুটো লোক এলো, বললো তোমার নাকি ঢাকটা এক্ষুনি দরকার। তুমি ড্যাং ড্যাং করে দিয়ে দিলে। হ্যাঁ, মানে তোমার বকেয়া যে ভাড়াটা দিয়ে দিল তো, 5 মোহর। আমার বকেয়া ভাড়াটাও দিয়ে দিল? দুজন লোক ছিল, দুজনের মুখেই দাড়ি ছিল, মাথায় পাগড়িও ছিল, কপালে চন্দনের তিলক ছিল। কপালে চন্দন, মাথায় পাগড়ি। হ্যাঁ, একজনের মুখটা একটু সরু, সে একটু লম্বা। আসলে ঘুম চোখে ছিলাম তো, তাই অতটা খেয়াল করিনি। ঠিক আছে ভাইয়া, তোমার ঢাক সাজানোর কাজ পুরো শেষ হয়েছিল তো? হ্যাঁ হ্যাঁ, হয়ে গেছিল, তবে রংটা একটু কাঁচা ছিল। ঠিক আছে, চল ন্যাপলা, বলটে, আমাদের শান্ত মাথায় ভাবতে হবে, বুঝলি? আচ্ছা, আমার বরাদ্দ ঢাক সরাচ্ছে, তার মানে? তার মানে খুব সহজ দাদু,
যেহেতু এই ঢাকের প্রতিযোগিতা শুধুমাত্র সভাসদদের মধ্যে, তাই এদের মধ্যেই কেউ তোমার ঢাক ছড়িয়েছে। হ্যাঁ, ঠিক বলেছিস। তাহলে আমাদের প্রত্যেকের বাড়ি বাড়ি এক্ষুনি যেতে হবে। তাহলে আর দেরি কেন দাদু, চলো এক্ষুনি চলো। আমরা বরং ঢাক প্রস্তুতকারককেও ডেকে নিই, কি বলিস? হ্যাঁ দাদু। অনেক বাড়ি তো খুঁজে ফেললাম, কারো বাড়ি তো কোনো সন্দেহের গন্ধ পেলাম না। হ্যাঁ দাদু, আচ্ছা এবার কার বাড়ি যাবে? কার আবার? আমার চিরশত্রু মন্ত্রীর বাড়ি। দোকানি কাকুর কথা বুঝাই, যে দুজন এসেছিল তাদের কপালে চন্দনের তিলক আর মাথায় পাগড়ি ছিল। হ্যাঁ ছিল তো। শুধু দাড়ি নামিয়েছে না, নাইলে ওই মন্ত্রী মশাই ডান হাত বা হাত ওই ঘটা কাকু আর ঘটা কাকুর সাথে উড়ে যাচ্ছিল। আমার সাথে থেকে থেকে তোরাও বেশ বুদ্ধিমান হয়ে উঠেছিস। সবই সঙ্গতাস দাদু। তুই এই সঙ্গগুণ। চল চল, পা চালিয়ে মন্ত্রীর বাড়ি চল। হ্যাঁ, একটা গন্ধ পাওয়া যাচ্ছে না? ঠিক বলেছো, কিরোসিন তেল বা তারপিন তেলের গন্ধ। দরজা খুলুন ও মন্ত্রী মশাই। এই গোপালের গলা না? এখন আবার গোপাল আমার বাড়িতে কি করতে এলো? চাপা দে, আরে ঢাক চাপা দে। এ কি গোপাল, দল বল নিয়ে? এই অষ্টমী পুজোর শুভেচ্ছা জানাতে এলাম। সেসব পরে জানাবে, এখন আমার সময় নেই। বাবা, কি এমন রাজকাজ করছেন? হ্যাঁ এরকমই তো দেখতে ছিল, শুধু দাড়ি ছিল। কি যাতা কথা বলছেন? আমরা আপনার বাড়িতে ঢাক আনতে গেছি নাকি? হ্যাঁ, ঠাকুর ঘরে কে? আমি তো কলা খাইনি। ঢাক নিয়ে আসার তো কোনো প্রসঙ্গই আসেনি বটা। তাহলে হঠাৎ এই কথা বললি কেন? না মানে হ্যাঁ তার মানে এরাই এসেছিল, এদের কাছে ঢাকটা পাওয়া যাবে। ওই তো একটা ঢাক কাপড় দিয়ে চাপা দেওয়া। এটা আমার ঢাক। হ্যাঁ, আমি অন্য জায়গা থেকে এনেছি। হ্যাঁ গোপাল, তবে তোমাকে যে ঢাকটা দেবো ভেবেছিলাম সেটা এরকম কালো রঙের ছিল না তো। নতুন রং হয়েছে, বুঝতে পারছেন না? তাই তো তারপিন তেলের গন্ধ পাওয়া যাচ্ছে সেই তখন থেকে। হ্যাঁ তাও ঠিক। দেখুন, রং বদলালেও আমার বুদ্ধি অনুযায়ী যে 9টা কাশফুল লাগানো হয়েছিল সেটা খুলতে ওরা ভুলে গেছে। না, ওটা আমারও বুদ্ধি ছিল। আমি সত্যি বলছি। ঠিক আছে, এই ওপরের রং তুললেই বোঝা যাবে কে সত্যি কে মিথ্যে বলছে। আমার ঢাক হলুদ রঙের ছিল। ওই তো তারপিন তেল। এই ওতে হাত দেবেন না বলে দিচ্ছি। চুপ! গোপাল খুব খারাপ হচ্ছে কিন্তু। উপরে কালো নিচে হলুদ, এটা গোপাল দাদুর ঢাক, প্রমাণিত। ছি 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 মন্ত্রী মশাই, আপনার এত নিচ মন! ছি! দূর পুরো হাতে নাতে ধরা পড়ে গেলাম। পুজোর দিন বলে ছেড়ে দিলাম, নইলে এক্ষুনি মহারাজকে ডেকে আপনাকে ঢাক চুরির অপরাধে কারাগারে ঢোকাতাম। শোন, বলো দাদু। মন্ত্রীর উপরে যা গেল, একদম জোকের মুখে নুন পড়েছে। কিন্তু এবার জোক থেকে উনি কিন্তু সাপ হয়ে উঠবেন। তোমাদের কি করতে হবে বলো? তোরা মন্ত্রীর বাড়ির কাছে আশেপাশে ছায়ার মতন ঘোর, আর কি চক্রান্ত করছে সেটা জানার চেষ্টা কর। আচ্ছা দাদু। শোন, আর কাঁচা কাজ হবে না, বুঝলি? এবার তোদের একজনকে নারী সাজতে হবে। তা আমাদের কি করতে হবে? প্রতিযোগীদের তালিকা বানানোর দায়িত্ব আমার উপরে। আমি গোপালকে সবার শেষে রেখেছি, বুঝলি? মহারাজ সবাইকে ডাকবে, তোরা ছলে বলে গোপালের ঢাকের ওপরে কোনো এক ফাঁকে গরম জল ফেলে দিবি। ব্যাস, কাজ শেষ। আচ্ছা মন্ত্রী মশাই, বুঝে গেছি। আমি আর বটা নারী সেজে যাব, গোপালের ঢাকে জল ঢেলে দেব।
দাদুর শ্বাসকান্ড কি তীব্র, কেমন ভাবলো ঠিক তেমনই হলো। এখন এটা দাদুকে জানাতে হবে। আচ্ছা, এই ব্যাপার, ঠিক আছে। জল আমার ঢাকে কিচ্ছু করতে পারবে না। কিভাবে দাদু? আমি বিজ্ঞানীর কাছ থেকে ভালো তেল নিয়ে আসবো আর ঢাকের চারিদিক ওপর নিচে তেল মাখিয়ে রাখবো। আবার এই না হলে দাদুর বুদ্ধি। জয় মা দুর্গা, হে করুণাময়ী মা দুর্গা, সকলের কল্যাণ করো। মা, মা গো, এই সন্ধি পুজোর শুভ লগ্নে সকলকে আশীর্বাদ করো। মা, মা, মা গো। মহাষ্টমী পেরিয়ে মহানবমী সন্ধিক্ষণে আমরা দাঁড়িয়ে আছি, আর এই শুভ লগ্নে শুরু হতে চলেছে ঢাক বাজানোর প্রতিযোগিতা। সবার প্রথমে ঢাক বাজাবে মন্ত্রী, এবার বাজাবে সভাকবি। অনেকক্ষণ বাজালাম আমি সন্ধি পুজোয় ঢাক, মা দুর্গার আশীর্বাদে বিপদ কেটে যাক। এবার বাজাবে বিজ্ঞানী, এই দেখি 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 দেখি, আমি মায়ের কাছে যাবো। মা গো, পড়ে গেলাম। এই এই কে 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 হ্যাঁ, গোপালের ঢাকে জল ফেললো। হ্যাঁ, ধর ধর বেটাকে, ধর ধর। এ কি গোপাল, এবার যে তোমার পালা, কিন্তু তুমি কি করে ঢাক বাজাবে? আমার ঢাকের কিচ্ছু হয়নি মহারাজ, আমি বাজাচ্ছি, শুনুন তাহলে। গোপালের ঢাকে আলাদা জাদু আছে, কি বলো? যা বলেছো, প্রত্যেকটা কাঠি তালে ছন্দে পড়ছে। সত্যি গোপাল, এতজনের ঢাক শুনলাম, কিন্তু তুমি এদের মধ্যে সবার সেরা। কি সুন্দর জয় ঢাক প্রস্তুত করবে। হ্যাঁ, ন্যাপলা উঠে সঙ্গ দিল। আরে সবাই দেখে শেখো। না মহারাজ, এটা হলো অধ্যবসায়। আমি ঢাকি ভাইয়ের কাছে শিখেছি মহারাজ, অনুশীলন করেছি। এই যে গোপাল দাদা, এই হলো ঘটা, যে মেয়ে সেজে তোমার ঢাকে জল ঢেলেছিল যাতে তোমার ঢাক নষ্ট হয়ে যায়। আমি তোমার কথা মতন মণ্ডপের বাইরে লুকিয়েছিলাম, আর ও পালাতেই ধরে নিলাম। ভুল হয়ে গেছে মহারাজ, ভুল হয়ে গেছে। আমি আমি সবই মন্ত্রী মশাইয়ের কথা শুনে করেছি। এই মন্ত্রী, ব্যাপারটা কি? মানে মহারাজ, ব্যাপারটা আমি বলছি। ঢাক বাজানোর প্রতিযোগিতা ঘোষণা হওয়ার পরেই আমি রাজসভার থেকে বেরিয়ে গিয়ে ভাড়ায় একটা ভালো ঢাকের বায়না দিই। এতে মন্ত্রী মশাইয়ের গা জ্বলতে থাকে। তারপর আমাদের গোপাল দাদা পাঠালো। একটু সাবধানে নিয়ে যান, রং কাঁচা আছে কিন্তু। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, এরকমই তো দেখতে ছিল, সুদূর গাড়ি ছিল। ওই তো ওই তো একটা ঢাক কাপড় দিয়ে চাপা দেবো। উপরে কালো নিচে হলুদ, এটা গোপাল দাদুর ঢাক। দূর দূর দূর, পুরো হাতে নাতে ধরা পড়ে গেলাম। ছি ছি মন্ত্রী, তুমি পুজোর দিনেও মন থেকে হিংসা মুছতে পারলে না। মহারাজ, ও শোধরাবে না। যদি মহিষাসুর না থাকতো তাহলে দেবী দুর্গা তো মহিষাসুর বধ করতে পারতেন না। আর আমরা দুর্গা পূজায় মজা করতে পারতাম না। মন্ত্রীর এই নিজ কাজ করার জন্য মন্ত্রীর আগামী 3 মাসের বেতন বন্ধ। ও মহারাজ, মহারাজ ভুল হয়ে গেছে, মহারাজ, মহারাজ ভুল হয়ে গেছে। আর হবে না, আর হবে না, এরকম করবেন না মহারাজ, এরকম করবেন না। আমার পা না ধরে দেবী দুর্গার পা ধরে ক্ষমা চাও। যাই, এখন বাড়ি যাই, আর বউয়ের জন্য 1 ডজন শাড়ি কিনে নিয়ে যাই।
ঐতিহ্যশালী রবীন্দ্র ভবন। এখানে আমরা রয়েছি আজকের এই অনুষ্ঠানে। আমাদের সঙ্গে আমাদের অভিভাবক অভিভাবিকারাও রয়েছেন এবং একই সাথে তারাও আমাদেরকে অত্যন্ত সহযোগিতা করেন, অত্যন্ত আমাদের ডাকে সাড়া দেন। তাদের কথাও না বললেই নয়। যখন আমাদের যে কোনো দরকার, যে কোনো অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করবার জন্য যা কিছু প্রয়োজন আমরা কিন্তু আমাদের অভিভাবক অভিভাবিকাদের কাছ থেকে পেয়ে যাই। আর বিদ্যালয়কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা সকলে এরকমভাবে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি। তাই জন্য আমাদের এই ভাই বোনেরা একটু একটু করে দিনে দিনে বেড়ে উঠছে এবং এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা পাচ্ছে। আমরা দেখে নিয়েছি আমাদের নাটক, যা হয়তো আমাদের সকলকেই আনন্দ দিয়েছে, আমরা সকলেই মজা পেয়েছি। এরপরে আমাদের জন্য অপেক্ষা করছে শারীরিক গোপুরাম এবং আমাদের আরও আরও অনেক চমক নৃত্যের মধ্য দিয়ে আমাদের ভাই বোনেরা তুলে ধরবে। তাই একটুখানি অপেক্ষার পালা। আমাদের জীবনের লক্ষ্য অনেক। আমাদের লক্ষ্যের মধ্যে অন্যতম হলো ভারত মাতার সেবা করে জগৎ সবাই ভারতবর্ষের নাম উজ্জ্বল করা, নিজেদের সুপ্রতিষ্ঠিত করে একজন সৎ ও আদর্শ মানুষ হওয়া। কিন্তু আমাদের লক্ষ্য পূরণের জন্য সবার আগে আমাদের সুস্থ থাকতে হবে। নিজেদের স্বাস্থ্যের যত্ন নিয়ে সুস্বাস্থ্যের অধিকারী হলে তবেই আমরা অপরের সেবা করতে পারবো। আমাদের স্বাস্থ্যকে সুস্থ ও সবল রাখবার জন্য বিদ্যালয়ে শারীরিক ব্যায়াম চর্চা, খেলাধুলা ইত্যাদি অভ্যাস করে থাকি, যা পরবর্তীতে আমাদের মনকে এবং শরীরকে সুন্দর রাখতে সাহায্য করবে। এবার আমাদের বিদ্যালয়ের ভাইয়েরা প্রদর্শন করছে তাদের নিত্য অভ্যাস গোপুরাম ও শারীরিক।
পরবর্তী নাচের জন্য উদয় শ্রেণীর ভাই ও বোনেরা তোমরা গ্রিন রুমে চলে আসবে।
পিঠে পুলি নরম বেলায় মন জড়িয়ে যায়। বলো বলো কার কাটা চাই ভাই, মিছি মিছি করো কেন খাই খাই, পিঠে পুলি নরম পেলেই মন জড়িয়ে যায়। বাঙালির মিষ্টি হলেই হয়, গুণীজন বলে শুধু তাই, নারকোল ক্ষীর নলেন গুড়ের পাটি সাতটা চাই। বলতে নাহি লাজ মোদের মিষ্টি খাওয়াই কাজ, মোদের বলতে নাহি লাজ মোদের মিষ্টি খাওয়া কাজ, দুধ পুলি আর মালপোয়াটা জমিয়ে বসে খাই। বলো বলো কার কাটা চাই খাই, মিছি মিছি করো কেন খাই খাই, পিঠে পুলি নরম পেলে মন জড়িয়ে যায়। বাঙালির মিষ্টি হলেই হয়, গুণীজন বলে শুধু তাই, রসগোল্লা আর চিতই পিঠে বেশি করে যায়। মোদের বলতে নাহি লাজ মোদের মিষ্টি খাওয়াই কাজ, মোদের বলতে নাই লাজ মোদের মিষ্টি খাওয়াই কাজ, লস্যি পিঠে ছানার পুলি আরো 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 চাই। মাঝামা ছিল বাজনা, পূজার সময় এলো কাছে, মধুবিধু দুই ভাই ছুটাছুটি করে তাই, আনন্দে দুহাত তুলি নাচে। পিতা বসেছিল দাঁড়ে, দুজনে শুধালো তারে, কি পোশাক আনিয়াছ কিনে? পিতা কহে, আছে আছে তোদের মায়ের কাছে, দেখিতে পাইবি ঠিক দিনে, সবুর সহে নার জননী রে বারবার কহে, মাগো ধরি তোর পায়ে, বাবা আমাদের তরে কি কিনে এনেছে ঘরে, একবার দিন আমা দেখায়ে। ব্যস্ত দেখি হাসি আমা, দুখানি ছিটের জামা, দেখাইলো করিয়া আদর। মধু কহে, আর নেই? মা কহিল, আছে এই একজোড়া ধুতি ও চাদর। রাগিয়া আগুন ছেলে কাপড় ধুলায় ফেলে কাঁদিয়া কহিল, চাহি না মা, রাম বাবুদের গুপি পেয়েছে জরির টুপি, ফুল কাটা সাটিনের জামা। মা কহিল, মধু ছি ছি কেন কাঁদো মিছামিছি, গরিব যে তোমাদের বাপ, এবার হয়নি ধান, কত গেছে লোকসান, পেয়েছেন কত দুঃখ তাপ, তবু দেখো বহু ক্লেশে তোমাদের ভালোবেসে সাধ্য মতো এনেছেন কিনে, সে জিনিস অনাদরে ফেলিলি ধুলির পরে, এই শিক্ষা হলো এত দিনে। বিধু বলে, এ কাপড় পছন্দ হয়েছে মোর, এ জামা পরাস আমারে,
মধু শুনে আরো রেগে ঘর ছেড়ে দ্রুত বেগে গেল রায় বাবুদের দ্বারে। সেটা মেলা লোক জড়ো, রায় বাবু ব্যস্ত বড়, দালান সাজাতে গেছে রাত। মধু যাবে এক কোণে, দাঁড়াইল ম্লান মনে, চোখে তার পড়িল হঠাৎ, কাছে ডাকি স্নেহ ভরে, কহেন করুণ স্বরে, তারে দুই বাহুতে বাঁধিয়া, কিরে মধু হয়েছে কি, তোরে যে শুকনো দেখি। শুনি মধু উঠিল কাঁদিয়া, কহিল আমার তরে বাবা আনিয়াছে ঘরে শুধু এক ছিটের কাপড়। শুনি রায় মহাশয় হাসিয়া মধুরে কয়, সেজন্য ভাবনা কি বা তোর। ছেলেরে ডাকিয়া চুপি কহিলেন ওরে গুপি, তোর জামা দে তুই মধুকে। গুপির সে জামা পেয়ে মধু ঘরে যায় ধে, হাসি আর নাহি ধরে মুখে, বুক ফুলাইয়া চলে, সবারে ডাকিয়া বলে, দেখো কাকা দেখো যে মামা, ওই আমাদের বিধু চিপ পরিয়াছে শুধু, মোর গায়ে সাটিনের জামা। মা শুনে কহে নাসি, লাজে অশ্রু জলে ভাসি, কপালে করিয়া করাঘাত। ওই দুঃখী ওই দিন কাহারও রাখে না ঋণ, কারো কাছে পাতি নাই হাত। তুমি আমাদেরই ছেলে, ভিক্ষা লয়ে অবহেলে, অহংকার করো ধে ধে। ছেঁড়া ধুতি আপনার, ঢের বেশি দাম তার, ভিক্ষা করা সাটিনের চেয়ে। আয় বিধু আয় বুকে, চুমু খাই চাঁদ মুখে, তোর সাজ সবচেয়ে ভালো। দরিদ্র ছেলের দেহে, দরিদ্র বাপের স্নেহে, ছিটের জামাটি করে আলো। দরিদ্র ছেলের দেহে, দরিদ্র বাপের স্নেহে, ছিটের জামাটি করে আলো। নমস্কার। রাধা ও তার অন্যান্য গোপীদের সঙ্গে রং খেলায় মেতেছিলেন। সেখান থেকেই শুরু হয় দোল পূর্ণিমা। দোল পূর্ণিমা মূলত হিন্দু ধর্মাবলম্বী, বিশেষ করে বৈষ্ণব সম্প্রদায়ের একটি উৎসব। এই উৎসবটি বসন্তের আগমনের প্রতীক হিসেবে পালিত হয়। সারা বাংলার গাছে গাছে ফুটে ওঠে রঙিন ফুলের মেলা, সুদূর হতে ভেসে আসে কোকিলের কুহুরা। সমস্ত গৃহবাসীকে সঙ্গীতের মাধ্যমে আমন্ত্রণ জানানোর জন্য মঞ্চে ডেকে নিচ্ছি আমাদের বিদ্যালয়ের কিছু ভাই বোনকে।
গৃহবাসী খোলদার খোল লাগলো যে দোল স্থলে জলে বনতলে লাগলো যে দোল দ্বার খোল ওরে গৃহবাসী রাঙা হাসি রাশি রাশি অশোকে পলাশে রাঙানি সঙ্গে গেমে সব প্রভাত আকাশে রাঙা হাসি রাশি রাশি অশোকে পলাশে রাঙানি সঙ্গে গেমে সব প্রভাত আকাশে নবীন পাতায় লাগে রাঙা হিল্লোল দ্বার খোল ওরে গৃহবাসী খোল দ্বার খোল লাগলো যে দোল তলে জলে কোনো তলে লাগলো যে দোল দ্বার খোল ওরে গৃহবাসী বেনু বনমার মারে দক্ষিণ বাতাসে প্রজাপতি দোলে ঘাসে ঘাসে বেনু বনমার মারে দক্ষিণ বাতাসে প্রজাপতি দোলে ঘাসে ঘাসে মৌমাছি ফিরে জাতি ফুলের দক্ষিণা পাখায় বাজায় তার ভিখারির বীণা মৌমাছি ফিরে জাতি ফুলের দক্ষিণা পাখায় বাজায় তার ভিখারির বীণা মাধবী বিতানে বায়ু গন্ধে বিভোর দ্বার খোল ওরে গৃহবাসী খোল দ্বার খোল লাগলো যে দোল স্থলে জলে কোনো তলে লাগলো যে দোল দ্বার খোল ওরে গৃহবাসী খোল দ্বার খোল লাগলো যে দোল স্থলে জলে কোনো তলে লাগলো যে দোল দ্বার খোল ওরে গৃহবাসী নমস্কার। মহামায়া ত্রিলোকে বেজে ওঠে রণরঙ্কা, শুরু হয় সুরাসুরের মহারণ।
সর্বশেষে অসীম শক্তি ধারিণী দেবী দুর্গা পরাস্ত করেন অসুররাজ মহিষাসুরকে। মহিষাসুরকে বধ করে তিনি হন মহিষাসুর মর্দিনী দেবী দুর্গা। কিন্তু কোমল মনের বাঙালির মায়ের কাছে দেবী দুর্গা হয়ে ওঠেন ঘরের মেয়ে। তাই তো শ্বশুর বাড়ি থেকে মা দুর্গা বাংলায় আসেন মেয়ে রূপে, আসেন আনন্দের ডালি নিয়ে। তাই তো আমাদের শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। এখন এমনই দুর্গাপূজার আবেশ ছড়িয়ে দিতে মঞ্চে ডেকে নিচ্ছি আমাদের বিদ্যালয়ের ভাই বোনেদের। বিদ্যালয় কর্তৃপক্ষকে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমাকে এমন একটা অনুষ্ঠানে তারা বলছেন ঠিকই সম্মাননীয় অতিথি, কিন্তু সত্যি আমি নিজে অত্যন্ত সম্মানিত বোধ করছি। এত সুন্দর সুষ্ঠু একটা অনুষ্ঠান বাচ্চাদের নিয়ে করা যে কতখানি কঠিন, তাকে এত চমৎকারভাবে উপস্থাপন করার জন্য এবং এতক্ষণের অনুষ্ঠানে যে অভিভাবকেরা থাকলেন, বাচ্চারা ধৈর্য ধরে এই গরমের মধ্যে এত সুন্দর তাদের রূপসজ্জা, তা সমস্ত কিছু নিখুঁতভাবে বজায় রেখে এই একটা চমৎকার সন্ধ্যা আমাদের উপহার দিল। সকলকে আমি আমার তরফ থেকে শারদীয়ার শুভকামনা জানাচ্ছি। অনেক ভালোবাসা, কচি কচি কুড়ির মতো যে বাচ্চাগুলো আজকে মঞ্চে উপস্থাপন করলো এবং তাদের পেছনে যে অক্লান্ত শ্রম নিষ্ঠা এই বিদ্যালয়ের প্রত্যেকেই রয়েছে, তাদেরকেও আমি অভিবাদন জানাই। এখানে অভিভাবকেরা রয়েছেন, তাদের কথা বারবার করে বিদ্যালয়ের পক্ষ থেকে বলা হয়েছে। আমিও তাদেরকে বলতে চাই যে আপনারা সত্যি যেভাবে বাচ্চাদেরকে এইভাবে নিয়ে এসেছেন এবং এত সুন্দর করে বিদ্যালয়ের সঙ্গে সহযোগিতা করেছেন, তা খুবই প্রশংসনীয়। আমি নিজে একটি বিদ্যালয়ের সঙ্গে যুক্ত বলেই জানি যে শিক্ষক, ছাত্র এবং অভিভাবক এই তিনটে বিন্দুর মধ্যে যদি সামঞ্জস্য রক্ষা করা না যায়, তাহলে কিন্তু শিক্ষা নামক যে এই ত্রিভুজ আকৃতির, যে আমাদের দেশও যেমন ত্রিভুজ আকৃতির, এই ত্রিভুজ আকৃতির ক্ষেত্রফলটা সম্পূর্ণ হয় না। প্রত্যেককেই সমানভাবে অংশগ্রহণ করতে হয়। আর শিশুরা তো কাঁচা মাটির তালের মতো, ওদেরকে যেমন রূপ দেওয়া যায় তেমনই আকার ওরা নেয়। তো শিক্ষকরা তো আসলে বাচ্চাদেরকে ঠিক পথটুকু দেখিয়ে দেন, তারা কোন পথে এগোবে। এবং খুব ভালো লাগছে এই জন্যই যে সারদা বিদ্যাপীঠ, আমাদের বজরাপাড়ার সারদা শিশু তীর্থ, তারা যে শুধুমাত্র পুঁথিগত শিক্ষার মধ্যে বাচ্চাদেরকে আবদ্ধ না রেখে
আজকে অনুষ্ঠানের মধ্যে দিয়ে বুঝিয়ে দিলেন যে সারা বছরের শ্রম, সারা বছরের শরীরচর্চা, মনন চর্চা, মেধা চর্চা এবং শিল্প চর্চা সমস্ত কিছুর একটা মেলবন্ধন যে বিদ্যালয়ে নিয়মিত হয়ে থাকে তার প্রমাণ কিন্তু আজকের এই সুন্দর অনুষ্ঠান। কারণ 1 মাস বা 2 মাসের কোনো রিহার্সাল বা মহড়ার মধ্যে দিয়ে এমন অনুষ্ঠান করা সম্ভব নয় যদি বিদ্যালয়ে এর নিত্য অভ্যেস না থাকে। এখানে খুব ছোট ছোট শিশুরা রয়েছে, বাচ্চারা আছে, সুতরাং এতক্ষণ ধরে অনেকে সকলেই থেকেছেন। আমি নিজে তো চোখের পাতা ফেলতে পারিনি অনুষ্ঠান দেখতে দেখতে, সুতরাং আজকে কোনো দীর্ঘায়িত করার কোনো কারণ নেই। শুধু একটা ছোট্ট গল্প বাচ্চারা যারা আছেন এবং এটা মায়েদের জন্য উল্লেখ করতে চাই। সকলেরই জানা এখানে যে ছোট ছোট বাচ্চারা আছো যারা একটু উঁচু ক্লাসে পড়ো, খুব সুন্দর উপস্থাপনা। আজকে যে মেয়েটি, ওর নামটা কি? সঞ্চালিকা দীপান্বিতা, চমৎকার, মানে তাকে কোনো প্রশংসাই তার জন্য যথেষ্ট নয়, অপূর্ব। এমনভাবে স্মৃতির থেকে বলা, বড়দেরও ভুল হয়ে যায় কাগজ হাতে না থাকলে, কিন্তু ও এমনভাবে স্মৃতি থেকে বলেছে, অপূর্ব অপূর্ব। অনেক বড় হও তুমি মা, এবং খুব সফল হবে। আজকে যে বাচ্চারা নাচ গান আবৃত্তি পরিবেশন করেছে প্রত্যেককে আমি একদম অভিবাদন জানাচ্ছি। তোমাদের কাছ থেকে কিন্তু আমরাও শিখি, সবসময় শিখি। খুব সুন্দর হয়েছে। এবং আমি আরও তোমাদের জন্য আমি তোমাদের জন্যই আরও বলছি যে একটা বাচ্চা ছেলের গল্প 2 লাইন বলে আমি শেষ করব, কেননা অপেক্ষা করাবো না সকলকে। মায়েরা যারা আছেন তাদের হয়তো অনেকে জানা, আবার ভালোও লাগতে পারে না জানা হলে। টমাস নামে একটা ছোট্ট বাচ্চার কথা বলবো, যে বাচ্চাটি ছোটোর থেকে ছিল খুব কৌতূহলী এবং অনবরত তার মাকে নানা কিছু নিয়ে প্রশ্ন করে চলতো। যেমন আকাশে পাখি কেন ওড়ে, এই প্রশ্নের উত্তর সে স্কুলে গিয়েও করেছিল যখন তার 9 বছর বয়স। তারপরে সে প্রশ্নের উত্তর যে পাখি যদি ওড়ে তাহলে মানুষ কেন উঠতে পারবে না। বাচ্চাদের মনে যে ধরনের প্রশ্নগুলো আসে, সে প্রশ্নের সদুত্তর তাকে কেউ দিতে পারেনি। তখন তার মনে হয়েছিল, সে খুব চঞ্চল, তার মনে হয়েছিল যে পাখিরা তো কীটপতঙ্গ খায়, তাহলে হয়তো কীটপতঙ্গ খেলে মানুষ উঠতে পারবে। এবার সে মাঠের থেকে পিঁপড়ে ধরে নিয়ে এসে সেই পিঁপড়েগুলোকে গুঁড়ো করে একটা শরবত বানিয়ে তার এক বন্ধুকে খাইয়ে দেয়। যথারীতি সেই বন্ধু অসুস্থ হয়ে পড়ে, স্কুলে গিয়ে তার স্কুল থেকে বাড়িতে নালিশ আসে। কিন্তু তার এই নানান ধরনের প্রশ্ন করার মানসিকতা কিন্তু হারিয়ে যায় না। একদিন তার বাড়িতে স্কুল থেকে একটা চিঠি এলো, তো টমাস সেই চিঠিটা নিয়ে এসে তার মাকে দেয়। মায়ের নাম ছিল ন্যান্সি, মাকে দেয় এবং মা সেই চিঠিটা পড়ে আকুল হয়ে কাঁদতে থাকেন। তো টমাস তাকে বলে, মা তুমি কাঁদছো কেন, কি হয়েছে? তখন তার মা তাকে বলেন যে বাবা, আমি জানি যে তুমি খুব প্রতিভাবান একটি ছেলে, কিন্তু এতটাও যে তুমি প্রতিভাবান আমার ধারণা ছিল না। তোমার স্কুল থেকে প্রিন্সিপাল লিখে পাঠিয়েছেন যে এই বাচ্চাটি তুমি একজন অসামান্য বুদ্ধিমত্তা এবং প্রতিভার অধিকারী এবং একদিন তুমি অনেক বড় হবে, কিন্তু আমাদের স্কুল সেই পরিকাঠামো নেই যে তোমার মতো একজন এত প্রতিভাশালী বাচ্চাকে আমরা শিক্ষিত করতে পারি। তাই তারা আমাকে চিঠি লিখে জানিয়েছেন যে আপনি ওকে একটু বিশেষভাবে ওর উপযোগী যেখানে শিক্ষা দেওয়া হয় সেখানে নিয়ে যান। সুতরাং এই স্কুলে ওকে দেওয়ার মতো আমাদের বিশেষ কিছু নেই। তো তখন সে বলে মাকে যে তাহলে কি আর আমি স্কুল যাব না? মা তাকে বলে যে তুমি বাড়িতেই পড়ো, এবং তাকে অজস্র বই তার মা কিনে দিয়েছিলেন বিজ্ঞানের। 10 বছর বয়সেই সে বাড়িতে একটা ল্যাবরেটরি বানিয়েছিল। সেই বাচ্চাটি বড় হয়েছিলেন টমাস আলভা এডিসন, যিনি আমাদের এই যে আলো জ্বলছে, এই বৈদ্যুতিক আলো যিনি তৈরি করেছিলেন, মুভি, ক্যামেরা এবং 1039টি আবিষ্কার তিনি করেছিলেন। এইভাবে দিন যায়, তার মা মারা যান যখন তার অনেক বয়স হয়ে গিয়েছে টমাস আলভা এডিসনের, এবং বিশ্ব রেকর্ড করে ফেলেছেন তিনি 1039টা বস্তু আবিষ্কারের পর। তখন একদিন তার মায়ের মৃত্যুর পর তিনি বাড়ির ড্রয়ারে একটা পুরনো চিঠি খুঁজে পান। কি লেখা ছিল সেই চিঠিটাই তার খুব কৌতূহল হয়। তিনি দেখেন তার স্কুলের নাম লেখা, চিঠিটা পুরনো হয়ে গেছে। চিঠিটা খুলে তিনি পড়েন যে তার মায়ের উদ্দেশ্যে স্কুলের প্রিন্সিপাল লিখেছেন, আপনার ছেলে অত্যন্ত অবাধ্য, অসভ্য, দুর্বিনীত এবং জঙ্গি। কোনোভাবেই সে কোনো কথা শোনে না, স্কুলের সমস্ত বাচ্চাদেরকে সে মারধর করে এবং পড়াশুনোয় তার কোনো মন নেই, তাই তাকে আমরা স্কুল থেকে বহিষ্কার করলাম। অথচ তার মা সেই চিঠিটা পড়ে তাকে কি বলেছিলেন
যে তুমি হচ্ছ পৃথিবীর সেরা বাচ্চা, তোমার স্কুল থেকে এই কথাগুলোই বলে পাঠানো হয়েছে। এই গল্পটা আমি কেন বললাম, এই জন্যই যে শিশুদেরকে যদি আমরা সবসময় বলি তুমি পারবে, তোমার দ্বারা সম্ভব, তুমি সেরা, তাহলে কিন্তু তারা সত্যি আরো অনেক সেরা হয়ে উঠতে পারে। আজকে এই বিদ্যালয়ের মঞ্চে এখানে দাঁড়িয়ে তাদের পারফরমেন্স দেখে, তাদের সমস্ত কৃতিত্ব দেখে আমার মনে হলো এই বিদ্যালয়ে এটাই শেখানো হয়। প্রত্যেকটা বাচ্চাকে যেভাবে অংশগ্রহণ করানো হলো, তাদের এই শিক্ষায় দেওয়া হয় যে তোমরা পারবে, তোমরা সকলের সেরা, এবং সবার মধ্যেই এই বোধটা তৈরি করা হয়। তাই বিদ্যালয় কর্তৃপক্ষকে আমার প্রণাম জানাই, এখানে উপস্থিত সমস্ত অভিভাবক অভিভাবিকাকে আমার প্রণাম জানাই, শুভেচ্ছা জানাই আসন্ন শারদীয়ার। সবাই খুব ভালো থাকবেন। ছোট 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 বাচ্চা যারা আছো, আমার অনেক আদর তোমাদের জন্য। শুভ সন্ধ্যা, এখানে শেষ করছি। হয়তো ভালোই লেগেছে। আমরা আমাদের ছোট ছোট ভাই বোনেদের নিয়ে চেষ্টা করেছি, কতটুকু পেরেছি জানি না, আপনারা বলবেন, আমরা জানবো পরে। এখন আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের যে মঞ্চে আজকে আমরা এত অনুষ্ঠান পরিবেশন করলাম, রবীন্দ্র ভবন মঞ্চ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাতে চাই। আমাদের যারা আলো দিয়ে যিনি আমাদেরকে সাহায্য করেছেন, আলোকময় করে তুলেছেন আমাদের অনুষ্ঠান মঞ্চ, শব্দ দিয়ে যিনি ভরিয়ে তুলেছেন আমাদের এই অনুষ্ঠান মঞ্চে, সকলকে ধন্যবাদ জানাতে চাই। ধন্যবাদ জানাতে চাই আমার অভিভাবক অভিভাবিকা মণ্ডলী, যারা তাদের অক্লান্ত চেষ্টায় ভাই বোনেদেরকে তৈরি করে নিয়ে এসে অনুষ্ঠান মঞ্চে অনুষ্ঠানে সহযোগিতা করেছেন, তাদের সকলকে ধন্যবাদ জানাতে চাই। ধন্যবাদ জানাতে চাই সর্বশেষে যার সচেষ্ট প্রচেষ্টায় আমাদের এই অনুষ্ঠান এত সুন্দরভাবে পরিবেশিত হলো, সে আর কেউ নয়, আমাদের এই গজ্জাপাড়া সারদা শিশুতীর্থের প্রাক্তন বোন শুভ্রা ভৌমিক, যাকে আমরা পেয়ে আর ছাড়তে পারিনি। আমরা রেখে দিয়েছি আমাদেরকে পূর্ণ সহযোগিতা করবার জন্য। তার অক্লান্ত চেষ্টায় আজকে আমরা এই অনুষ্ঠানে এত সুন্দর একটা পরিবেশনা পেলাম, যা দিয়ে সকলকে আনন্দ দিতে পেরেছি এই আশা রাখি। আমাদের অনুষ্ঠান, আমাদের যেহেতু সময় শুরুতে শেষ, আমরা শুরু করতে আমাদের সময় লেগেছে, ভাই বোনেরা আসতে একটু দেরি করেছে, তার জন্য আমাদের এই অনুষ্ঠান আমরা বিশেষভাবে শেষ করতে পারলাম না। তার কারণ আমাদের এই মঞ্চ ছেড়ে দিতে হবে, আমাদের একটা নির্দিষ্ট সময়সীমা আছে, পরবর্তীকালে আমার ভাই বোনেরা সেটা নিশ্চয়ই বুঝবে। সেই জন্য তারা সময় মতো এলে আমরা সুন্দর করে আরও পরিবেশিত করতে পারবো এবং শেষটাও সুন্দরভাবে করতে পারবো। সর্বশেষে সকলকে আমার নমস্কার, আর আমাদের আগাম শুভেচ্ছা জানাই, শারদীয়া শুভেচ্ছা, বড়দেরকে নমস্কার, ছোট ছোট ভাই বোনেদের জন্য রইল আমার অনেক শুভেচ্ছা ও আদর। ধন্যবাদ। আমাদের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। নমস্কার।